প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 34। রাত 1:40 নাসির মঞ্জিলে তখনও রমরমা ভাব বিরাজমান। সেই রমরমে ভাবে আরেকটু গাঢ় করতেই ল্যাভেন্ডার কালার শাড়ি পরিহিত ইসরাতের সাথে জাইনের শরীর ছিয়াশা মেহেদি লাগানো হলো। হাতের তালুতে রেখে জোড়া দিয়ে রাখলো 5 মিনিট বয়স্ক মহিলারা, যাতে হাতের পাতা মেহেদির রং যত ভালো হবে স্বামী নাকি তাকে তত বেশি ভালোবাসবে। ইসরাত এসবে বিশ্বাসী একটি নয়। হাত ধোয়ার পর ইসরাতের শুভ্র হাতের তালুর রং দেখা গেল লাল টকটকে হয়ে গেছে। তখন ভদ্রমহিলা খুশি হয়ে দেখে ইসরাতের দিকে চেয়ে মিটমিট করে হাসলেন। নানি সালিনা বেগম, ময়না নসু, তোর জামাই তো তোরে অনেক বেশি ভালোবাসবো। দেখ নাচ জামাইয়ের হাতেও ছুঁয়ে গেছে মেহেদি রঙের মতো, কত ভালো আসছে রং। ইরহাম ইসরাতের দিকে মেহেদির হাত দিয়ে হাতে আলতোভাবে লাগাতে যাবে। নুসরাতের নানি বললেন, নানু ভাই, অবিবাহিত পুরুষরা সব হাত দেয় না, দিলে বিবাহ হয় না। ইরহাম জিজ্ঞেস করলো, এসব আজগুবি কথা কে বলছে? আগের কালের মানুষ বলেছে। ইরহাম এ কথা শোনার পর পণ করে বসলো। সে আর আজ এই মেহেদি খুলবে না। এখন এমনকি এও বলল, 2 হাতের জোড়া মেহেদি লাগিয়ে আমি সারা রাত বসে থাকবো, দেখবো বিয়ে হয় কিনা। যদি হয় তাহলে ওই আগের যুগের মানুষদের কি করব আমি নিজেও জানি না। এই বলে আশেপাশে চক্কর কাটতে কাটতে দেখতে লাগলো ইরহাম। এর মধ্যে ইসরাত নানা আসলো সেখানে। সালিনা বেগম বললেন, নাতনির নজর তুইলা দাও। ইসরাতের নানা টাকা বের করে ইসরাতের মুখের চারপাশে ঘোরালেন। তারপর টাকাগুলো সালিনা বেগমের কাছে দেবেন। নুসরাত দাঁত কেলিয়ে হাসলো। দুলাফে ব্যাঙের মতো এসে হাজির হলো তাদের সামনে। হেলে দুলে নির্লজ্জের মতো চেয়ে বসলো। নানা ভাই, টাকাগুলো আমারে দিয়া দিন। আমার মতো গরিব এই ঘরে থাকতে অন্য গরিবকে টাকাগুলো দিয়ে কি হবে? আমার সাথে নফরমানি হয়ে যাবে না? সালিনা বেগম হেসে স্বামীর হাত থেকে টাকা নিয়ে নিলেন। মৃদু হেসে বললেন, এমন করে বললে তো হয় না। নুসরাতের চোয়াল ঝুলিয়ে চুপসানো মুখে চলে গেল, যেন কষ্টে বুক ফেটে যাচ্ছে তার। আবার 2 সেকেন্ড অতিবাহিত হতেই ফিরে আসলো তাদের মাঝখানে। ইসরাত ততক্ষণে ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। সালিনা বেগম ইসরাতের পানে চেয়ে দেখলেন টিস্যুর দিকে, বারবার নাক মুছছে, তাতেও কোনো সুরাহা হচ্ছে না তার, বারবার ঘামছে নাকটা। ইসরাত আবারও নাক মুছে নিতে সালিনা বেগম বলল, নাক বেশি ঘামলে জামাই বেশি ভালোবাসে। ইসরাত কিছু বলতে যাবে, নুসরাত আবারও দুলাফে চলে আসলো তাদের কাছে। সতর্কতা আওয়াজে জিজ্ঞেস করলো, সত্যি? সালিনা বেগম হু হু করে বলে উঠল। নিজ মাথা নাড়ালেন। নুসরাত লজ্জাতক ভঙ্গিতে হেসে বলে উঠল, তাহলে আজ এবং এখন থেকে কাজে লেগে যেতে হবে। ইসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিসের কাজ? নুসরাত ভাব নিয়ে চুল পেছনের দিকে ঠেলে দিল। নিচু সুরে নানি এবং বোনকে শোনানোর মতো করে বেহালাজের মতো বলে উঠল, ফ্যান বন্ধ করে নাক বেশি করে ঘামাবো, তাহলেই তো বেশি আদর হবে, হিহি। সালিনা বেগম ঠোঁট টিপে হেসে ফেললেন। ইসরাতও হাসলো। তারপর কাপড় বদলানোর জন্য উঠে দাঁড়ালো। নানি এবং বোনের কাছ থেকে কিছু সময় নিয়ে আলগোছে মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে তাদের আসর থেকে বেরিয়ে আসলো। নুসরাত পিছু পিছু আসতে নিবে সালিনা বেগম তাকে জিজ্ঞেস করলো, তোকে নাকি মৌমাছি কামড় দিয়েছিল? আর বলো না নানি, টুটটুটের দল একসাথে এসে হামলা করেছে, কিছু করতে পারেনি। না হলে নুসরাত নাসির কি চিজ বুঝিয়ে দিতাম ওদের, কত বড় সাহস। তারপর তওবা কাটলো। বোকা হেসে অদ্ভুতের চোখে চেয়ে থাকা নানির দিকে। আসলে গালি শিখে ফেলেছে একটু একটু। ইরহাম নামক খবিশটা শিখিয়েছে এসব, আমি নিজে কিছু শিখিনি, বিশ্বাস করো আমায়। নুসরাতের নানি ভুরু কুচকে কিচিত কুচকালো। বললেন, তোর ভাই তো ভিন্ন কথা বলছে, তুই নাকি সবকিছু গালি ওকে শিখিয়েছিস। নুসরাত খ্যাক করে উঠে বলল, কোন টুটটুট এসব বলেছে? আমি গালি দিব? আমি এত বড় ইনমাজ, এত বড় সম্মানহানি নিজের ওপর মেনে নিতে পারবো না নানি। আমি কচু গাছে ফাঁসি দিতে চলছি, তুমি আসতে চাইলে আসতে পারো আমার সাথে, তোমাকেও দিয়ে দিব। নুসরাতের নানি চোয়াল ঝুলিয়ে চেয়ে রইল। তার শুভ্র অননে মেঘ জমেছে অনেক বেশি। নুসরাতের কথার ধরনে ভুরু উচালেন। শক্ত কণ্ঠে জানতে চাইলো, তাহলে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই গালি দিচ্ছিলি না তো কি করছিলি? নুসরাত বিষময় কণ্ঠে প্রকাশ করে, এক মুহূর্ত বিলম্ব না করে উচ্ছ্বাস কণ্ঠে বলে, আহা নানু, এগুলো কি গালি? এগুলো হলো কবিতা। কয়েকদিন পর নিউজ পেপারে দেখবে আমার ছবি ছেপেছে, মোটা মোটা অক্ষরে দিয়ে লেখা, দ্য গ্রেট নুসরাত নাসির নিজের মায়ের মতো
হতে গিয়ে বিনা কারণে মার খেয়েছে, আর সে আজ তিনি নিজেকে প্রমাণ করে দিয়েছে একজন সফল বাক্যিক হয়ে। তার হৃদয় কাঁপানো কবিতা শুনে আপনার হৃদয় ভেঙে পড়বে, আপনি পুরোপুরি মুষড়ে পড়বেন, হয়তো কাঁপতে কাঁপতে কোমর পৌঁছে যাবে। আরও জানতে আমাদের সাথে থাকুন, আমাদের ওপর চোখ রাখুন। এখন তুমি নানু, তুমি কি আমার প্রথম কবিতা শুনতে চাও? আমি বলে দিচ্ছি, পরে কিন্তু আমি সেলিব্রিটি হয়ে গেলে আমার সময় তোমাকে দিতে পারবো না, মিনতি করলেও না, কান্না করে মরে গেলেও না। সালিনা বেগম তীক্ষ্ণ চোখে চেয়ে রইলেন বিগড়ে যাওয়া মেয়েটার দিকে। মানুষ বলে বড় লোক বাপের সন্তানেরা বিগড়ে যায়, তাহলে এই এত পিটানি খেয়ে বিগড়ে গেল কেমনে? দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, তাহলে বলেই ফেল একটা কবিতা, নিজেই যখন এত প্রশংসা নিজের করছিস। নুসরাত কাশি দিয়ে গলা পরিষ্কার করলো, নিজের জায়গায় দাঁড়িয়ে একটু গলা খাকারি দিল, নিরধর দৃষ্টি দূরে নিবষ্ট করে সিরিয়াস কণ্ঠে বলে উঠল, বেটা মানুষ বুঝে না কোনো কিছু, ছিঁড়তে যায় কলা গাছের ছাল, এই 2, 3, 4 বেটা মানুষের সব কিছু মার। নুসরাত তার নানির পানে নিজের চোখ ফিরিয়ে বলে উঠল, ওয়াও ওয়াও, বলো না কেন নানু, কত সুন্দর করে বললাম। নুসরাতের নানু নীরব চেয়ে শুধালেন, এই তোমার কবিতা, এটা কবিতার জাত হলো? নুসরাত বলল, আহা নানু, পছন্দ হয়নি? না হলেও কোনো সমস্যা নেই, সবার টেস্ট তো আর একমতো হয় না, আমার মতো উঁচু লেভেলের টেস্ট তো তোমার না। সালিনা বেগম উঠে দাঁড়ালো, গম্ভীর মুখে নুসরাতের পাশ কাটিয়ে যেতে যেতে কোমল কণ্ঠে বলল, আল্লাহ তোমায় হেদায়েত দান করুক, আমার এইসব উঁচু লেভেলের টেস্ট হতে ইচ্ছে করছে না, নিচু লেভেলের টেস্ট বলে তোমায় ভাষায় লো কোয়ালিটির টেস্ট। দরজা ভিজিয়ে রুমে প্রবেশ করলো ইসরাত, বাঙালি স্টাইলে পরা শাড়ি পিন দুটো ছড়িয়ে নিতেই চোখে পড়লো পায়ের নিচে ওপরে পা তুলে বসে আছে জাইনকে। সে ইসরাতের দিকে তাকিয়ে আছে। ইসরাত অবাক হলো মনে মনে, অতঃপর জাইনের পানে চেয়ে ভুরু নাচিয়ে শুধালো, কি কোনো প্রকার প্রয়োজন মিস্টার জাইন হেলাল? জাইন উঠে দাঁড়ালো ধীর সুস্থে, সুটম ধীর শরীরে পরিহিত কালো রঙের পাঞ্জাবিটা ফর্সা রঙের জাইনের মুখে আরো উজ্জ্বল করে ফেলেছে। জাইন নিজে চওড়া দেহ নিয়ে এগিয়ে আসলো। ইসরাতের নৈশব্দে কিছু পাল অতিবাহিত হওয়ার পর সামান্য ঝুঁকে গিরিবা বাঁকিয়ে ইসরাতের দিকে ঝুঁকে বলে উঠল, আমার সব প্রয়োজনই তো আপনার সাথে। ইসরাত ঘাড়কাত করে জাইনের দিকে তাকিয়ে রইল। জাইন ধীরে ধীরে ইসরাতের দিকে আরেকটু ঝুঁকেই ভুরু উঁচিয়ে বলল, আর ইউ কমফোর্টেবল ইসরাত নাসির? ইসরাত মাথা নাড়ালো, মৃদু স্বরে বলল, ইয়া আই অ্যাম। জাইন নিজের মধ্যে ইঞ্চি পরিমাণ জায়গা দূরত্ব হিসেব রাখলো। হাতের তালু ধীরে ধীরে ইসরাতের গালে স্পর্শ করে শুধালো, কমফোর্টেবল আপনি? ইসরাত মাথা নাড়লো, কিন্তু ভেতরে ভেতরে চলছে ঠিক ওই ধনমনা। জাইনের রুক্ষ কণ্ঠে শীতল হাতে স্পর্শ গালে পেতে শিহরণ জাগলো মনে। ধীরে ধীরে তা অন্য গালে স্পর্শ করে, হলুদ মাখিয়ে দিল সে, তারপর নাক, থুতনি, কপাল। জাইন তখন ইসরাতের চোখের দিকে তাকিয়ে জানতে চাইল একই প্রশ্ন, আর ইউ কমফোর্টেবল? ইসরাত চোখ তুলে জাইনের দিকে তাকালো, মাথা নাড়িয়ে ওপর নিচ জানান দিল, হ্যাঁ। জাইন তার হাত গাল থেকে সরিয়ে ইসরাতের সারা চুল ভেদ করে উদরে স্পর্শ করতে নিজস্ব ভঙ্গিমায় আবারও জিজ্ঞেস করলো, ক্যান ইউ টাচ ইউর, আর ইউ কমফোর্টেবল? ইসরাত ঠোঁট টিপে মাথা নিচু করে নাড়ালো। জাইন ইসরাতের অস্বস্তি বোধ না জেনে উদরেও হলুদের স্পর্শ করতে তখনও তার চোখে ইসরাতের চোখে নিবদ্ধ। কোনো প্রকার কাটুমতা ছাড়াই পুরুষালী কণ্ঠে জানতে চাইল, আপনি কি অস্বস্তি বোধ করছেন ইসরাত? ইসরাত না ভঙ্গিত দুপাশে মাথা নাড়তে জাইন হাত সরিয়ে চোখে তাকাতেই মেয়েলি দৃষ্টি নিবদ্ধ একেবারে এক এক করে এদিক ওদিক। জাইনের ইসরাতের গালের দিকে ঝুঁকে মিশ্রিত গলায় বলে, মে আই টাচ মি ইচ টু ইয়োর্স? ইসরাত অনুমতি দিল। জাইন গিব্বা নামিয়ে নিয়ে ইসরাতের মেয়েলি গালে মাখা হলুদকে স্পর্শ করতেই তার গালেও ঘর্ষণের চাপে হলুদ লেগে গেল। জাইন নিজের গালে হলুদ আসতেই সরে গেল ইসরাতের থেকে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে। কিছু বলতে যাবে ভেজানো দরজার ফাঁক মিলে দুটো থেকে 6টা চোখের, একটার ওপর একটা, একটার ওপর একটা করে মুখ, সবগুলো চেয়ে তাদের ড্যাব ড্যাব করে দেখছে। জাইন মনে মনে ভেবে নিল, মুখে হয়তো ইহা বড় একটা হাঁ ঝুলানো সবগুলোর। জাইন তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকতেই দরজার ফাঁকে নুসরাত জাইনকে এমন থেমে যেতে দেখে বিড়বিড় করে বলল, ও আহাইল্লা, ছবি তুলছিস?
না, ক্যাপচার করলে আমি তাড়াতাড়ি ক্যাপচার কর, ওদের ব্ল্যাকমেল করতে হবে এইসব দেখিয়ে। আহান ক্যামেরায় নিজের চোখ ধরে রেখে এক চোখ বন্ধ করতে বিড়বিড় করে বলে উঠল, দাঁড়াও 2 মিনিট আগে পজিশন করতে দাও। ইসরাত দরজার দিকে ছোট ছোট নেত্রে চেয়ে রইল। খুবই স্বর্ণপণে সতর্কতার সহিত বলে উঠল, তোর পজিশন করতে করতে ওরাও আগের পজিশনে চলে যাবে। আহান ক্যামেরার দিকে 2-1টা ফটো তুলেও নিল, অতঃপর হাতে ক্যামেরাটা ধরে ভুলে লাইট অন করে ফেললো। সেটা খেয়াল না করে ইসরাত আর জাইনের ছবি তুলতে যাবে, তখনই আলো জ্বলে ওঠে আর তা দরজার ফাঁক থেকে গিয়ে পড়লো জাইনার ইসরাতের সম্মুখে। জাইনা এতক্ষণে দেখছিল তাদের কাণ্ড চুপচাপ, তখনই শিওর হওয়ার সবগুলো বাদর বসে আছে। ধীরে ধীরে এগিয়ে আসলো দরজার কাছে। আশেপাশে মানুষের কিছু বুঝে ওঠার আগে ঠাস করে দরজা খুলে ফেললো। অক্ষিপটরে ভাসলো লিপি পুষ্টের মতো, বাদরের মতো দরজায় ঝুলে আছে সবগুলো লিলিপুট বাদরমুখী এক একটা। দাঁত কেলিয়ে ভদ্র হাসি দিল 3 জন। 2 হাত আড়াআড়িভাবে বুকে বেঁধে জাইন অট্টহাসিতে কণ্ঠে জানতে চাইল এখানে কি। নুসরাত, ইরহাম, আহান 3 জনই নিজেদের পানে চেয়ে ভদ্রভঙ্গিমায় মুখ বানিয়ে ঠোঁট উল্টালো, এমন ভাব যেন মহৎ হৃদয় প্রাণ। একদম জাইনের চরণে লুটিয়ে পড়বে তারা। 3 জনই বোকা বোকা গলায় একসাথে বলে ওঠে, কোনো কিছুই না তো। হ্যাঁ হ্যাঁ, কিছু না কিছু না। হেসে হেসে 3 জনই বসা থেকে উঠে দাঁড়ালো। একটার ওপরে অন্যটা প্রায় চড়ে বসেছিল এতক্ষণ। জাইনের এমন গম্ভীর হয়ে নিজেকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে হেসে মেঝে থেকে উঠে এক এক করে ঠিলে আক্কেলে উড়ে দাঁড়িয়ে যায়, জায়গা নিল। 2-1 মিনিট দাঁড়ানোর চেয়েও চলল তাদের ঝগড়া। জাইন গুরু গম্ভীর ভঙ্গিমায় সকলের ভদ্রমুখ অবলোকন করে বলে উঠল, তোমাদের দেখে শয়তানও কনফিউজ হয়ে যাবে। নুসরাত, ইরহাম আর আহান অবাক চোখে মুখে চেয়ে উত্তেজিত আওয়াজে বলে ওঠে, কেন? জাইনার উত্তর দিল না। কপাল তীক্ষ্ণ ভাঁজ ফেলে সবগুলোকে দেখল। মুখ দিয়ে ঝরঝরে পড়া প্রশ্নের মতোই বাহার, ঠোঁট যেন ছটফট করছে কথা বলার জন্য, শুধু পারছে না এই যা। নুসরাত জাইনের দৃষ্টি নিজেতেই খুব মিশ্রিত অনুভব। সেধে সেধে বলল, আমরা কিছুই করিনি। জাইন মনে মনে সামান্য হাসল, মুখের ওপরে তখনও গুরুর গম্ভীর ছাপ। রুড়ো কণ্ঠে জানতে চাইল, দেখেই বা কি? আহান কুটিল হাসলো, মিচকে শয়তানের হাসি ঠোঁটে ঝুলিয়ে উঠে বলল, আমাদের কাছে আপনাদের ছবি আছে। জাইন কিঞ্চিৎ ভুরু উচকিয়ে নিল, ভুরুক্ষেপ কণ্ঠে জানতে চাইল, থাকলেই বা কি? তারপর 3 জনই একসাথে বলে উঠল, সুযোগ না দিয়ে রাশভারী গলায় আওয়াজ, আমি ভেবে পাই না প্রতি বছর 30 দিন করে নেত্রীসহ জেলা থাকার পরেও কেন তোমাদের হেদায়েত হয় না। ইরহাম, আহান, নুসরাত অবাক করে তাকিয়ে আছে তার ওই দিকে। তারা আবারও কখন জেলে গেল? এই জাইন ভাইয়ের মাথায় নির্ঘাত কোনো কিছু গিলেছে, না হয় জীবনেও কি জেলে না থেকে যাওয়ার জন্য, না হলে জীবনে জেলে না যাওয়া তাদেরকে এইভাবে বলতে পারে জেলে গিয়েছে। জাইন সবগুলোর মুখের দিকে তাকিয়ে পড়ে নিল ভেতরের কথা। ঠোঁট উঁচিয়ে তাচ্ছিলের হাসি কাটিয়ে যেতে দিয়ে বলল, ইরহাম বলল, আমরা সব কিছুই দেখে নিয়েছি। জাইন সামনের দিকে হেঁটে চলে যায়। পুরুষালী পুরো কণ্ঠে তখন কানে আসলো, কিন্তু ঠান্ডা মিশ্রিত তাতে। জাইন বলছে, কিছু দেখো আর না দেখো, এতে আমার কোনো কিছু যায় আসে না। নুসরাত, আহান, ইরহাম জাহিন কথার পাত্তা না দিয়ে ভাবতে ভাবতে থাকলো তারা। আবারও কবে গেল জেলে? যখন তর্জনী আঙ্গুল থুতনিতে রেখে একের পর এক চক্কর কাটলো, এক পাশ থেকে টনক নড়ল সবার। প্রতি বছর রমজান মাসে শয়তানকে আল্লাহ জেলে পাঠায়, তার মানে শয়তানকে জেলে পাঠানোর মানে তাদেরকেও জেলে পাঠানো। 2-2 4 মিলাতেই 3 জন। চলতে থাকা পা থেমে গেল। বৃহৎ আকৃতির চোখে সবাইকে অবলোকন করলো। এই সূক্ষ্ম চোখ মেরে চলে গেল ওই দুলাভাই নামক লোক। তাদের কত বড় সাহস! তারা শয়তান! ইয়া আল্লাহ! নুসরাত মিনমিনে দুঃখী সুরে বলল, আমাদের ইবলিশ বলে চলে গিয়েছে, আর আমরা শয়তানের নেত্রী হিসেবে বানিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আল্লাহ পাক মাফ করুক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ঘড়ির কাঁটা 3:40। টিকটিক করে চলছে তা। নুসরাত ডিঙ্গা ডিঙ্গা লিঙ্গা বলে
সিঁড়ি বেয়ে নামছে। এর মধ্যে এক দূরের সম্পর্কের ফুপু নুসরাতকে থামালেন। ভদ্রমহিলা নাসির সাহেবের ফুফাতো বোন, নাম জায়মা। তিনি হেসে হেসে বললেন, নেক্সট সিরিয়াল কিন্তু তোর। নুসরাত হাসলো ভুবন ভোলানো। না জানার ভঙ্গি টেনে জিজ্ঞেস করলো, কিসের সিরিয়াল ফুপি? ভদ্রমহিলা হাসলেন, বললেন, তোমার বিয়ের। নুসরাত হা করে হাসলো, নিজেও বলল, নেক্সট সিরিয়াল কিন্তু আপনারও ফুপি। ভদ্রমহিলা ভুরু উচালেন। অবাকতার সহিত জানতে চাইল, কিসের? নুসরাত হা করে হাসলো তখনও। অত্যাধিক বিনিময় সুরে বলল, কবরে যাওয়ার টিকিট কিন্তু এবার নিশ্চিত। ওকে। শু করে গাড়ি একদম ওইখানে গিয়ে থামবে। ভদ্রমহিলা নির্বিকার চেয়ে গেলেন। ঠোঁট ফাঁক হয়ে গেল। এই বড় কথা আসলো কিভাবে? নুসরাত নিজের চুলে খোপা বেঁধে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগবে ভাবের সহিত। গলার কাছে থাকা নিজের পাওয়ার বিশিষ্ট চশমা দোকানের ভাঁজে গুছতে গুছতে ফু দিয়ে মুছে নিল। চুলগুলো সরিয়ে নিল। তর্জনী আঙ্গুলের মধ্যে গাড়ির কি ঘোরাতে ঘোরাতে হেলে ধুলে বাড়ির বাইরে চলে গেল। ভদ্রমহিলা নিজের জায়গা থেকে নড়তে ভুলে গেছেন। প্রায় এক প্রকার স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন। থেকে থেকে ভিড়ভিড়ও করছেন। আল্লাহ কাচির মতো জিভ দিয়েছে তাকে। বাহিরে অপেক্ষারত মুখে সৌরভী, আহান, ইরহাম, মোমো দাঁড়িয়েছিল। ইরহাম দুইয়ের বার সৌরভীর পানে চেয়েছিল আর চোখে, আর এতেই সৌরভীর অস্বস্তিবোধ বেড়ে গেছে। ইরহামের সাথে তার সম্পর্ক তেমন একটা ভালো না। নুসরাতের ভাই হওয়ায় একটু ভদ্রতার খাতিরে ফর্মালিটি কথা বলে, না হলে ইরহামের সাথে কথা বলার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই তার। ইরহামের বিষয়ে তার কোনো কিছুই জানতে বাকি নয় বা অজানা নয়। অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল তার, একেবারে তো 4টা গার্লফ্রেন্ড নিয়ে নিজের হাতেই দেখেছে সে। হতাশ করে কান্না করছিল। আর কি, আমি ওকে ছাড়া বাঁচবো না, এবার আত্মহত্যা করব। ও এসব কেন করলো আমার সাথে? এসব বলে বলে কেউ ভেবে করে কাঁদছিল, কিন্তু নুসরাত এসব মোটেও পাত্তা দেয়নি। মাছি তাড়ানোর ভঙ্গিমা করে ইরহামকে আত্মহত্যার কথা বাতাসে উড়িয়ে দিয়েছে। ভঙ্গিমা করেছে যেমন কিছুই হয়নি। ইরহামের একদম নাজেহাল অপমান। এর আগে যখন তোর দ্বিতীয় গার্লফ্রেন্ড তোকে টাকা খুঁজেছিল তখন তো তুই স্বেচ্ছাসেবক ব্রেকআপ করেছিলি। সাথে তুই বলেছিলি তুই আর বাঁচবি না ওকে ছাড়া। তাছাড়াও তো বলেছিলি নিজের জান কোরবান করে ফেলবি গলায় ফাঁস দিয়ে, ফ্যানের সাথে ঝুলে পড়বি। কিন্তু এখনো মরিস নেই তুই। ফাইজলামের একটা লিমিট রাখা দরকার ভাই, আমাদের আর হাঁসফাঁস না। ইরহাম তখনও ন্যাকা কান্না কাঁদছে, চোখের পানিতে ভাসিয়ে ফেলেছে কলেজের ক্যাম্পাস। তার ভাব এমন, ছাগলের মতো ভেবে করে কাঁদে নাক মুছলে। অতঃপর তার গার্লফ্রেন্ড আবার ফিরে আসবে, তারপর বলবে ও আমায় সত্যিকারের ভালোবাসেছিল। নুসরাত ভেঙে হুহু করে কাঁদলো। ইরহামের কথায় পুরো ইমোশনাল হয়ে ওঠার মতো। গত 5 বছর যাবত তোর প্রতিদিন সত্যিকারের ভালোবাসা হয়, এটা কোনো বিষয় না। আজ বিকেলে আবার কাউকে সত্যিকারের ভালোবাসা বেসে ফেলবি, আর কিছু মনে করব না। আজকাল সে উপলব্ধি করছে। ইরহামের চোখ একটু বেশি ঘুরে ফিরে যায়। সরাসরি বলল, এখনই কিন্তু মানুষ বলে মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর। 15 মাইল দূর থেকে কেউ তার দিকে নজর দিলে সে সেটা ধরতে পারে। ইরহাম লুকিয়ে চুরিয়ে সে তার দিকেই তাকায়। সেটা হলফ করতে করতে সৌরভী এর মধ্যে কয়েকটা দড়ি হাতে নিয়ে নুসরাত আর ইসরাত এসে হাজির হলো। নুসরাত খুবই কোমল হাসি দিল। গালে ফুটিয়ে তুলে ভদ্রভঙ্গিমায় বলে উঠল, আজ তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। ইরহাম, আহান, মোমো সেকেন্ডের মধ্যেই ভেতরে ধরে ফেললো কি সারপ্রাইজ তাদের জন্য। ইসরাত সবগুলো হাবভাব দেখে নুসরাতের কানে কানে বলে উঠল, ভেগে যাবে না তো? নুসরাত ফিসফিসে বলল, ওদের এত সাহস নেই আমাদের এখানে রেখে ভাগার। তারপর গলা পরিষ্কার করলো দুজন। ইসরাত আবার কাছে জানতে চাইল, তোর জানতে চাইবি না কি সারপ্রাইজ? তোরা তো কিছু জানতে চাইলি না। ইরহাম দুপাশে মাথা নাড়ল, নিজেকে সম্পদ হতে নিয়ে ভেগে যেতে যেতে বলে উঠল, না আমি জানতে চাই না। ও না কি সারপ্রাইজ দিবে? তোদের সারপ্রাইজ তোরা 2 বোন তোদের কাছে রাখ। ইসরাত ইরহামকে কলা থাবা মেরে চেপে ধরে নিজের সাথে বোকা হাসি হেসে বলে উঠল, বন্ধু কোথায় যাচ্ছ তুমি? ইরহাম নুসরাতের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে
নুসরাত হুমকি দিল, ঘাড়ে একটা থাবা মারল। আল্লাহুম্মা আমিন, হয়ে যাবি। ইসরাত টিকটিক করে হেসে উঠল। সৌরভী একমাত্র ব্যক্তি যে জানতে চাইল কি সারপ্রাইজ। নুসরাত ইরহামের সাথে টেনে টেনে নিয়ে বলল ফিসফিস করে। ইসরাতের কানের কাছে আওড়ালো, এই দেখ একটা মুরগি পেয়েছি, ওইটাকে নিয়ে আগে বসা গাড়িতে। ইরহাম হাই হাই করে উঠল। ইসরাত সৌরভীকে নাসির সাহেবের গাড়ির পেছনে সিটে বসে দিয়েছে। সৌরভী ভদ্রমের মতো গাড়িতে উঠে বসলো। মোমো সৌরভীকে কিছু বলতে যাবে, নুসরাত বলে উঠল, ইসরাত এই বোকাটাকে তুই আগে গাড়িতে তোল, আমি ওই মালগুলোকে তুলতেছি। মোমোকে টেনে নিয়ে গাড়িতে বসে ইসরাত গাড়ি লক করে দিল। মোমো ছটফট করতে লাগলো থেকে থেকে। সৌরভী মোমোর এমন ছটফটানি দেখে অবাক কণ্ঠে জানতে চাইলো, তুমি এমন করছো কেন? মোমো অতিরিক্ত কষ্টে হেসে দিয়ে হিহি করলো, বলল, একটু পরেই তুমিও ছটফট করবে গাড়ি থেকে নামার জন্য, তখন উপলব্ধি করতে পারবে আমি কেন ছটফট করছি। সৌরভী আর ঘাটলো না মোমোকে, সে ধাক্কাচ্ছে অনবরত গ্লাসের মধ্যে আর সাথে হাই হুতাশ করছে অনবরত। সৌরভী বুঝতে পারলো না লং ড্রাইভে গেলে সমস্যা কোথায়। মনে প্রশ্ন নিয়ে জানালার বাইরে তাকাতেই দেখলো আহানকে টেনে নিয়ে গাড়ির ভেতর ঢোকাচ্ছে ইসরাত আর নুসরাত। আহান নিজের শরীরে ভর ছেড়ে দিয়েছে, একদম সোজা হয়ে গিয়েছে, যাকে বলে জীবন্ত লাশের মতো। তবুও দুবোন টেনে টুনে তাকে আরেকবার গাড়িতে বসালো। তারপর দড়ির সাহায্যে তার পা শক্ত করে বেঁধে দিল। ইরহাম দৌড়ে দিল এই সুযোগে, কিন্তু ইসরাতের সাথে পারল না। ইসরাত পেছন থেকে থাবা মেরে ইরহামের পাঞ্জাবি চেপে ধরল। ইরহাম সামনে থেকে নিজের গা টানতেই ইসরাত তাকে আটকানোর জন্য পাঞ্জাবি টানল। টিস্যু কাপড়ের পাঞ্জাবি হওয়ায় শক্ত হাতে থাবায় ধরফর করে গলার কাছের কাপড়টা ছিঁড়ে গেল। ইরহাম তখনই থেমে গেল। থমকে যাওয়া চাহনি নিজের কাপড়ের দিকে প্রথমবার তাকালো, তারপর ইসরাতের দিকে ফিরে ইন্ডিয়ান সিরিয়ালের মতো 3 বার দেখার মতো কাপা কাপা সুরে বলল, ইন ধনী ওয়ে হামারা ইজ্জত হামারা কাপড় হামারা সব কুছ छीन लिया, खुदा तुमको पूछ के गरीब ओ की ऊपर अत्याचार क्यों किया, ইয়া বাত হে। নুসরাত ইরহামের কথায় পাত্তা দিল না, টেনে টেনে নিয়ে গেল গাড়ির কাছে। খুবই আত্মবিশ্বাসী মনে চেপে রাখলো। সে জানে ইরহাম তার সাথে যাবে, তাই বলে ওঠে, তুই আমাকে বিন্দু পরিমাণ বিশ্বাস করলে আজ আমার সাথে যাবি। ইরহাম নুসরাতের মনের ভেতর চাপা রেখে সকল কিছু আত্মবিশ্বাস গুড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বলল, খোদার কসম বোন, তোর প্রতি আমার বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। জীবনে যদি আমাকে একবার বলা হয় অ্যামাজন জঙ্গলে বিষাক্ত অ্যানাকন্ডারের ওপর বিশ্বাস করার জন্য, তাহলে আমি অ্যানাকন্ডারকে বিশ্বাস করব, কিন্তু তোকে আমি 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করব না। নুসরাত ভেতরে ভেতরে 2 সেকেন্ডের জন্য অপমানিত বোধ করলো, তারপর আবারও ঝেড়ে ফেলে ধরন করলো। মনে মনে ইসরাত নাসিরের ডিকশনারিতে ইম্পসিবল, অপমান, বেজ্জতি আর লজ্জা বলে কোনো শব্দ নেই, তাই দাঁত কেলিয়ে হেসে বলল, আজকের জন্য মনে করলাম আমি অ্যানাকন্ডা। ইরহাম মানতে চাইল না নুসরাতের কথা, দুপাশে মাথা নাড়িয়ে বলল, বোন আমার, তোর দুই চরণে ধরি, আমারে ছাইরা দে, আমার এগুলোর মধ্যে নিস না। আল্লাহ তোরে 15টা বাচ্চার মা হওয়ার তৌফিক দান করুক, তোর জামাইয়ের 20টা বাপ হওয়ার তৌফিক দিক। নুসরাতের চোখে অবাক প্রকরতা জানতে চাইল, অভিশাপ দিলি নাকি বদদোয়া দিলি? ইরহাম এক মুহূর্তে বিলম্ব করে বলল, দোয়া বোন দোয়া, তোর মতো অ্যানাকন্ডার বিশ্বাসী লোকের জন্য দোয়া আল্লাহ কবুল করবে না। এমন অভিশাপের মতো বদদোয়া আমার প্রয়োজন নেই। একদম চুপচাপ গাড়িতে উঠে বস, না হলে আমি অন্য পন্থা অবলম্বন করব। ইসরাতের বুকে আড়াআড়ি হাত বেঁধে ওদের ঝগড়া দেখছিল। ইরহাম অসহায় চোখে নুসরাতের দিকে তাকিয়ে মিনতি করে বলল, আল্লাহর হস্তে বোন আমাকে যেতে দে, আমি তোর কাছে হাত জোড় করে বলছি। আর তাছাড়া তুই কি পন্থা অবলম্বন করবি? আমি না যেতে চাইলে কিভাবে নিয়ে যাবি আমায়? নুসরাত হাসলো অধরে কোণে উঁচিয়ে, বলল, সোজা পায়ে না গেলে বাঁকা পায়ে লাথি মেরে মেরে নিয়ে যাব। তুই যাবি, তোর বাপ যাবে, তোর 14 গোষ্ঠী যাবে, সব খবিশগুলো যাবে। ইসরাত ড্যাব ড্যাব করে নুসরাতের দিকে তাকিয়ে চোখের পাতা ফেলল, মাথায় একটা গাড্ডা মেরে শুধালো, কি বলছিস? বুঝে বলছিস? নুসরাত ভাব নিয়ে বলে উঠল, আমি পুরো হুঁশ ও জ্ঞানের সাথে নিয়েই এসব জিজ্ঞেস করছি। পরিবারের সবাইকে
ভুলে গেলি কিভাবে? ইরহাম মিনতি কণ্ঠে বলল। বোন বিশ্বাস কর। নুসরাত বলে উঠল, অ্যানাকন্ডাকে বিশ্বাস করা মানুষকে আমি বিশ্বাস করি না। এরা ইউনিকেন্ট স্প্রেনের মতোই বিষাক্ত। ইরহাম দীর্ঘশ্বাস ফেলল। আহান ব্যাক সিটে শোয়া অবস্থায় বলে উঠল, তোমার এই আচরণের জন্য আরশ ভাই তোমাকে তোমার ভাগ্যে পড়েছে। ভালো আচরণ হলে ভালো লোক পড়তো। দুজনেই সেম তোমরা। মানুষ বলে না আল্লাহ জোড়া মিলায়, মানুষ বানায়, যে যেমন তার ভাগ্যে তেমন পড়ে। নুসরাত চোখ পাকিয়ে গাড়ির দিকে তাকালো। নিজের পায়ে জুতা হাতে নিয়ে হুঁশিয়ারি দিয়ে আওড়ালো, জুতো দিয়ে পিটাবো। চুপ কর গরু কোথাকার। ইরহাম আর কোনো কথা বলল না। কিছু বলতে না গিয়ে নুসরাত ইসরাতকে উদ্দেশ্য করে বলল, এই ইসরাত, মালটাকে গাড়িতে তোল। আর উঠাতে না চাইলে ক্যারাটে কালো বেল্টের 3 নাম্বার স্টেপ ইউজ করবি। একদম খাম্পাস হয়ে যাবে। মুখ দিয়ে আওয়াজ বের করার অবস্থাও থাকবে না। হয়তো 40ও খেয়ে ফেলতে পারি এর। ইরহাম শেষ মুহূর্তে পর্যন্ত মিনতি করতে থাকলো না যাওয়ার জন্য। দুজনের একজনও শুনল না। গাড়িতে ঠেলে ধাক্কিয়ে বসালো। ইরহাম হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে তাকে। এমনকি ইরহাম চিৎকার বা কথা বলতেও পারে না। তার মুখে টেপ লাগিয়ে দিয়েছে। নুসরাত টেপ লাগিয়ে হাত ঝেড়ে ময়লা সাফ করার মতো করলো। মেয়ে মানুষের মধ্যে প্যান বেশি করে এই ছেলে। ইসরাত নুসরাতের কথায় সহমত পোষণ করে। পর মুহূর্তে নুসরাতের পানে চেয়ে আদেশ দিয়ে বলল, কোনো প্রকার শব্দ না করে গাড়ি নিয়ে বের হ। তুই আগে পিছু পিছু, আমি আসছি। নুসরাত গাড়ির চাবি দিয়ে লক খুলে বসলো ড্রাইভিং সিটে। প্রথম সিট বেল্ট বাঁধলো। তারপর নিজের 2 গুণধর ভাইকে উদ্দেশ্য করে বলল, এই চুতিয়ারা সিট বেল্ট বেঁধে নে। নুসরাত ভুলে গেছে 2 বোন মিলে বেঁধে রেখেছে এদের গাড়ির সামনে। ইরহাম উহু কুহু করতে লাগলো। বলতেই নুসরাতের টনক নড়ল। ফিরে তাকালো, পদক্ষেপ দেখল। সুর বের করে বলে উঠল, বলেছিলাম তখন চুপচাপ গাড়িতে ওঠ। হয়েছে এবার? আজ সারা রাত দুটো এমন অবস্থায় বাধা থাকবি। আহান কিছু বলতে নিবে নুসরাত ড্যাশবোর্ড হতে স্টেপার বের করে আহানকে দেখিয়ে ঠোঁট রাঙিয়ে বলল, একদম ঠোঁট স্টেপলার মেরে দিব। চুপ, একদম চুপ। আহান মিনমিনিয়ে বলল, আজ মনে হচ্ছে তুমি আমার বোন না, কোনো এক খাচ্চর ডাইনি। নুসরাতে সব কানে তুলল না। ইরহামকে আর আহানকে সিট বেল্ট লাগিয়ে দিয়ে আহানের মুখেও কস্টেপ মেরে দিল। লাউড স্পিকারে ব্লুটুথে গান বাজলো। বাঁ হাত দিয়ে হুইল চেপে ধরে ডান হাতে রাখলো উইন্ডো খুলে দিল। এক হাতে গাড়ি চালাতে চালাতে বাড়ি থেকে বের হলো। ধীরে ধীরে তারা উঠে আসলো নির্জন মেন রোডে। অত্যাধিক সুরে গান বাজছে। 4টা জানালা নামিয়ে দিয়েছে। রাতে ঠান্ডা বাতাস সুরসুর করে প্রবেশ করছে। নুসরাত কিছুটা কাছে পাশ কাটতেই ইসরাত এসে জায়গা দখল করে নিল। নুসরাত ইসরাতের পানে চেয়ে ইশারা করতে ইসরাত এক্সিলেটর আস্তে আস্তে পা দিয়ে চাপ দিল। আর এতেই বৃদ্ধি পেল গাড়ির স্পিড। সৌরভী ভয়ে আটোসাটো লেগে গেল গাড়ির সাথে। ভয় দূর দূর করে কাঁপছে সে। মোমোর দিকে চেয়ে আর্তনাদ করলো, ইহাল্লাহ, আমাকে আগে বলবে না? এরা পাগলের মতো গাড়ি ড্রাইভ করে। মোমো গাড়ির সাথে একদম লেগে বসে শুধালো, আগেই বলেছিলাম। বা কি করতে তুমি? টেনে এনে তোমাকে বসালো না দেখে আগে তো তুমি লাফিয়ে এসে বসে পড়েছো। এরা যে কি জিনিস সেটা আমরা আগে থেকেই জানি, এই জন্যই তো ভয় পাচ্ছিলাম। ইসরাত এক হাতে ড্রাইভিং করে গেল। গাড়ির ইঞ্জিনের শব্দ ধীরে ধীরে বৃদ্ধি পেল। আশেপাশে গাছপালা দ্রুত গতিতে সরে যাচ্ছে। পেছনের দিকে দুজনের গাড়ির মধ্যে গান বাজছে, নিগাদি সাদি বুঝি কি জ্বালায়াতা। নুসরাত আর ইসরাত গানের সাথে চিৎকার করে গলা মেলাচ্ছে। মোমো সৌরভী গাড়ির সাথে চেপে বসতেও গানের সাথে নিজেরা গলা মেলালো। দুজনের গাড়ি পাশাপাশি চলে গেল একই গতিতে। রাস্তায় শুকনো পাতা বালি উড়ে এসে সামনে পড়ল। নুসরাত ততক্ষণে ইরহাম আহানের মুখ থেকে কষ্টিপ খুলে দিয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেছে, টু শব্দ হলেও চলবে না, শুধু গানের সাথে মিলে থাক। পুরুষালী গলার সাথে মেয়েলি মোহিনীয় গলার সংমিশ্রণে আলাদা এক পরিবেশের সৃষ্টি হলো। দুটো গাড়ি পাল্লা দিয়ে এগিয়ে চলল অজানা সীমানার উদ্দেশ্যে, চিরচেনা রাস্তায়। যখন গান থেমে গিয়ে পরিবেশ ঠান্ডা হলো, তখন সামনে নজর এলো পুলিশের গাড়ি। নুসরাত বেগ চেপে ধীরে ধীরে গাড়ির গতি কমিয়ে দিল। এমনকি ইসরাতও বলে দিল স্পিড একদম 20-এ নামিয়ে যেতে। ভদ্র মুখ বানিয়ে নুসরাত ভদ্র
হলো একদম। দ্রুত নিজের গলার ওড়না মাথায় পেঁচিয়ে নিল। ইরহাম নুসরাতকে ঠাট্টা দিয়ে বলল, তোকে দেখে তোর সাথে কারিন নিচিনও বলবে, এর সাথে আমাকে দিলে কেন ইবলিশ সর্দার? নুসরাতের চোখের পলক পড়ল। বেয়ার মিররে দেখা গেল তা। দু হাতে হুইল চেপে ধরে পুলিশকে পাশ কাটে যাবে দু গাড়ি থমকে গেল। থামিয়ে দিল তারা। একজন পুলিশ এসে টর্চ লাইট মেরে বলল, নুসরাত মুখ বরাবর। নুসরাত কপালে ভাঁজ ফেলে মিনমিনিয়ে বলতে চাইল, কোন টুট লাইট মারল রে? লাইট সরে যেতেই নুসরাত চোখ খিচিয়ে তাকালো সামনে। আর পুলিশ অফিসারের মুখখানা দেখে নুসরাতের মাথায় আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। এটা আর কেউ না, সেই মিনয় তৃষার। ব্রিটিশ নয়, মিশ্রিত গলায় আওড়ালো, ফের না চাইতেও টুপ করে বেরিয়ে আসলো আপনি? মিনয় তুষার হাসলো ঠোঁট উঁচিয়ে, বলল, দেখা হয়ে ভালো লাগলো মিসেস আরশ। নুসরাত মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, কিন্তু আপনার সাথে দেখা করে আমার মোটেও ভালো লাগেনি। এতক্ষণে ভালো থাকার মুডে একদম দফারফা হয়ে গিয়েছে। মিনয় তুষার বুকে হাত বেঁধে চেপে ধরে বলল, ইটস মাই প্লেজার। তা এত রাতে কোথা থেকে আসা হচ্ছে শুনি? নুসরাত তেরা মুখ বানিয়ে তাকায় তার দিকে। মিনয়ের দিকে হাত দিয়ে ভুরু চুলকে নিয়ে বলল, ওহো, মাল সাপ্লাই দিতে গিয়েছিলাম, কয়েক কোটি টাকা, ওখান থেকে ফিরছি। একটু আগে আসলে হাতে নাতে ধরতে পারতেন, তাহলে তো আজ বড়সড় দান মেরেছেন। নুসরাত দম্ভ ভরা কণ্ঠে বলে উঠল, আমি সবসময় বড়সড় দানই মারি, জন্মগত ইন্টেলিজেন্স তো তাই। মিনয় তুষার হেসে ফেলল, তা আপনার লাইসেন্স আছে? নুসরাত কোনো বাক্য ছাড়াই ড্যাশবোর্ড থেকে লাইসেন্স বের করে মিনয়ের সামনে তুলে ধরল। মিনয় ভালো করে চোখ বুলিয়ে নিল কাগজটিতে। নুসরাত মিনয়কে চোখ বাড়িয়ে কাগজটি দেখতে দেখে বলল, আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে না কোনো গাড়ির কাগজপত্র দেখছেন, মনে হচ্ছে আপনার মরা দাদার সম্পত্তির খুঁটিনাটি দেখছেন। আমার মরার দাদার সম্পত্তির কাগজও আমি এত গুরুত্ব সহকারে দেখিনি মিসেস নুসরাত, যতটাই কাগজগুলো দেখছি। বাই দ্য ওয়ে, এই জন্য একটা থ্যাঙ্কস তো ডিজার্ভ করি। নুসরাত এক ভুরু উঁচিয়ে হাসল। মিনয়ের হাত থেকে কাগজপত্রগুলো নিয়ে ড্যাশবোর্ডে রেখে দিতে দিতে বলল, আমি কাউকে থ্যাঙ্কস বলি না, কারণ অপত্রের পানি ঢালা আমি খুবই জঘন্যভাবে ঘৃণা করি। নুসরাত গাড়ি টান দিয়ে নিয়ে যেতেই মিনয় থামিয়ে দিল। নুসরাত মাথা উঁচিয়ে বাইরে তাকাতে মিনয় আহান আর ইরহামের দিকে ইশারা করে জানতে চাইল, ওদের এভাবে বেঁধে রেখেছেন কেন? নুসরাত ইশারা করতে মিনয় নিজের দিকে ঝুঁকে আসলো। মিনয় একটু এগিয়ে আসতে নুসরাত কানের কাছে ফিসফিস করে বলে উঠল, এদের মাথা গিয়েছে পুরো, তাই সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু যাবে না, তাই বেঁধে নিয়েছি। মিনয় ঠোঁটে চেপে হাসলো। অন্ধকার তার বোঝা গেল না। নুসরাতের শোনার মতো করে বলল, আমার মনে হয় ওদের তুলে নিয়ে সাইকোলজিস্টের প্রয়োজন আপনার বেশি। সর্বপ্রথম আপনি ওদের না পাঠিয়ে নিজে যান। নুসরাত হাসলো। গাড়ির ব্রেক চেপে গিয়ার দিতে লাগালো। ব্রেক ধীরে ধীরে ছেড়ে আস্তে আস্তে এক্সেলেটরে চাপ দিল। গাড়ি মিনয়ের পাশ কাটিয়ে যেতে যেতে হাওয়ার গতিতে তার কথা কানে আসে। নুসরাত ভাসলো, আপনাকে আজ হাজতে চালান করার খুবই ইচ্ছে ছিল মিসেস নুসরাত নাসির। নুসরাত সামান্য এগিয়ে চাইতেই মিনয় ইসরাতের গাড়ির কাছে গিয়ে গ্লাসে খটখট করে। আসলো শুভ্র গোলাকার ঘেমে যাওয়া ইসরাতের মুখ। মিনয় তুষারের দৃষ্টি কিছুক্ষণ থমকালো, পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ইসরাতকে জিজ্ঞেস করলো, কেমন আছেন? ইসরাত এক গাল ফুলিয়ে হাসলো। মুখ ধীরে ধীরে ভঙ্গিমায় ড্যাশবোর্ড থেকে লাইসেন্সের কাগজ হাতে থেকে বের করে মিনয়ের হাতে তুলে দিল। প্রশ্নের উত্তর হিসেবে দিল, এতক্ষণ একদম ফ্রেশ ছিলাম, আপনার সাথে দেখা হওয়ার পর ফ্রেশমেন্ট আবারও ডিপ্রেশনে পড়ে গিয়েছে। মিনয় কাগজপত্রগুলো দেখে ইসরাতের হাতে তুলে দিয়ে টর্চ লাইট মারলো। শুধালো, এরা কারা? ইসরাত ঠোঁটের কোণ উঁচিয়ে তাচ্ছিল্যের সুরে বলে উঠল, চোখ দিয়ে তো দেখছেন জীবন্ত মানুষ, লাশ না এরা। মিনয় হেসে ইসরাতের দিকে তাকালো, জিজ্ঞেস করলো, দুবনে কি অপমানে খুব পারদর্শী? আই লাইক ইট হতো হয়তোবা। নুসরাত শান্ত চোখে মিনয়ের দিকে চেয়ে গাড়ি স্টার্ট করলো। বলল, আপনার পছন্দে আর অপছন্দে আমার কোনো কিছু যায় আসে না, আর আসবেও না, তাই পছন্দ করেও লাভ নেই, ভাতে পড়বেন। মিনয় ইসরাতের হাতে
মিনয় ইসরাতকে গাড়ি স্টার্ট করতে না দিয়ে দাঁড় করালো। ভুরু উঁচিয়ে স্পায়ারের মতো জানতে চাইলো, লাস্ট কোশ্চেন মিসেস ইসরাত, কোথা থেকে ফিরছেন আপনারা? ইসরাত হেসে ফেললো, ঠোঁট টিপে হাসি সংবরণ করলো। মর্গ থেকে। পেছনে দুটো জীবন্ত লাশ নিয়ে ফিরছি, এবার আমি যাই। আপনার প্রশ্নের উত্তর দেওয়া শেষ। ইসরাত গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল সামনে। দুটো গাড়ি কয়েক সেকেন্ডের ভেতরে অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। মিনয় এগিয়ে গিয়ে জিপে বসলো। নিজের সাথে থাকা হাবিলদারকে বলল, ফলো করো ওদের। তারা যতক্ষণে পৌঁছালো গিয়ে ওদের সংস্পর্শে ততক্ষণ ওরা অনেক দূর গিয়েছে। ওভার স্পিডের কারণে একটা গাড়ি ল্যাম্পপোস্টের সাথে লেগে পুরো ড্যামেজ হয়ে গেছে। ওই স্পটে পেছনে কারো গাড়ি থেকে তিনজন মেয়ে উদ্গ্রবের মতো দৌড়ে বের হতেই দেখলো। একটা মেয়ে তো গাড়ি পর্যন্ত যাওয়ার আগে হম করে কেঁদে ফেলেছে। ল্যাম্পপোস্টের গাড়ি ধাক্কা খাওয়ার জন্য যেন নাজুক অবস্থা হয়ে গেছে। ধীরে ধীরে ভেঙে পড়ে যেতেই নিলে কাঁদতে থাকা মেয়েটার ওপর থেকে তখনই মৃণয় টেনে আনলো তাকে সেখান থেকে, শব্দ করে ল্যাম্পপোস্টে ভেঙে পড়া রাস্তার মাঝ বরাবর। সেখানে বল প্রয়োগ করে বেশ হলো মৃণয় রাস্তা সেখান থেকে পাথর উঠে ভেঙে গুড়িয়ে গেল। মৃণয় যথাসম্ভব পা চালিয়ে এগিয়ে গেল গাড়ির কাছে। টেনে দরজা খোলার চেষ্টা করলো। অন্ধকারের ভেতরে অবস্থার কোনো কিছু বোঝা যায় না। নৈশিক শব্দে সামনে চোখে দেখতে পেল গ্লাস ভেঙে গিয়েছে। মৃণয় মাথা তুলে আঘাত করা ফ্রন্ট সিটে পাশেই গ্লাসে পাথরের আঘাতে কাঁচ ভাঙার শব্দ হলো। টর্চ পকেট থেকে বের করে জ্বালাতেই সর্বপ্রথম চোখ পড়ল ওপরের দিকে, তুলে রাখা বনেটের দিকে। তখন পেছন থেকে কেঁদে একাকার হচ্ছে ইসরাত। দৌড়ে দৌড়ে এগিয়ে আসছে এইদিকে। মৃণয় সবল হাতে দরজা ভেঙে খুলতে ব্যর্থ হলো। টর্চ লাইট আবারও ইঞ্জিনের বক্সের দিকে মারলো। সে পরপর সে স্থানে পরিত্যাগ করে উল্টো পথে ফিরল দ্রুত পায়ে। পাগলের মতো চিৎকার করা ইসরাতকে দুহাতে জাপটে ধরে আটকালো গাড়ি থেকে 5 ফিট দূরে। ইসরাত নিজের বাহুতে মৃণয়ের হাত থেকে ছড়িয়ে নিতে নিতে চিৎকার করলো, আল্লাহর দোহাই লাগে, আমার ভাই বোন গাড়ির ভেতরে, আমাকে ছাড়ুন, আপনি ওদের বাঁচাতে হবে। মৃণয় তুষার ছাড়ার হাত নয়, আমার বোনটা ভেতরে, আমায় ছাড়ুন, আমার দুটো ভাই ভেতরে। মামা বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। সামনে এগিয়ে এসে গাড়ি থেকে ওদের বের করবে সেই সামর্থ্য নেই তার। হাত পা থেকে শুরু করে পুরো শরীর কেঁপে প্যানিক অ্যাটাক করে বসেছে সে। সৌরভী নিজেও সামনের দিকে পা বাড়াতে পারছে না, দূর দূর করে কাঁপছে বুক। আল্লাহ আল্লাহ করে 1 পা 2 পা করে গেল। ইসরাত তখনও আর্তনাদ করছে, ওরা কেউ আমায় ক্ষমা করবে না, আমি আম্মাকে কি জবাব দিব, আমি আব্বাকে কি জবাব দিব, আমি চাচুকে কি জবাব দিব, ছোট আম্মুকে কি জবাব দিব, আল্লাহর রাস্তে আমাকে ছাড়ুন, এমন সারা জীবন ধুকে ধুকে মরা চেয়ে ওদের সাথে আমি মরে যাব, ছেড়ে দিন মৃণয়, আমায় ছাড়ুন, আল্লাহর দোহাই লাগে, আমি কেমন করে আয়নায় মুখ দেখবো, আমার মা বাবা কে আমি মুখ দেখাবো কি করে, ওদের কথা জিজ্ঞেস করলে আমি কি উত্তর দিব, ওরা কোথায়? তুষার ইসরাতের বাহু ছাড়লো না, ইসরাতের গা ছেড়ে দিল। সৌরভী গাড়ি থেকে 2 ফিট দূরত্বে আসতে শব্দ করে ইঞ্জিন ফেটে দাও দাও করে আগুন ধরে উঠল। সেই সাথে শোনা গেল ইসরাতের, সৌরভীর আর মোমর কাদার আত্মচিৎকারের আওয়াজ। সৌরভী 2 পা ছড়িয়ে বসে কংক্রিটের রাস্তায় বাচ্চাদের মতো আহাজারি করছে। বলল, ইয়া আল্লাহ, আমি হাসরের ময়দানে তোমাদের কাছে কিভাবে জবাব দিব? আমার তৌফিক থাকা সত্ত্বেও আমি কেন ওদের বাঁচাতে যাইনি? আমাকে মাফ করে দিও আল্লাহ, আমি ওদের বাঁচাতে পারিনি। ইসরাত তুষারদের থেকে নিজেকে গা ছাড়িয়ে নিয়ে আসলো, পাগলের মতো আহাজারি করছে, সামনে এগোলো আর বিড়বিড় করলো, ইয়া আল্লাহ, ওরা আমাকে ক্ষমা করবে না, আমার একটা মাত্র বোন তুমি কেড়ে নিলে আল্লাহ, আমরা কি নিয়ে বাঁচবো? আমার ভাইগুলোকে কেড়ে নিলে, ওদের একা তোমার কাছে ডেকে নিলে, আমাকেও তো নিতে পারতে, আমার ভুল, আমারই ভুল ছিল ওদের নিয়ে এত রাতে বের হওয়া, আমি দোষী, আমি ওদের জন্য দোষী। আমি আজ না বের হলে নুসরাত পাগলামি করতো না, আমার পাগলামিতে সে সামিল হতো না, আমার ভুল, আমারই ভুল ছিল এটা। ইসরাত দুহাতে নিজের মুখ স্পর্শ করে চিৎকার করে ওঠে, ইয়া আল্লাহ, কেড়ে নিলে কেন তুমি? দিলে যখন কেড়ে নিলে কেন? আমি কেমন করে মুখ দেখাবো আমার বাবা মাকে? দাও দাও করে জ্বলছে আগুন, আগুনের তাপে গাড়ির অংশ ধীরে ধীরে তা জ্বলে পড়ে
শেষ হয়ে যাচ্ছে। ইসরাত তখনও চিৎকার করছে আর কাঁদছে, নাক মুখ ফুলে গেছে প্রায়। তুষার একপাশে অপরাধী ভঙ্গিতে মুখ বানিয়ে দাঁড়িয়ে। ইসরাতের আহাজারি পুরুষালী মুখের কষ্ট সঞ্চার হচ্ছে। মোমো নিজের গা ছেড়ে দিয়েছে নির্জল বিরল এই রাস্তার মধ্যে। অতিরিক্ত টেনশনে বুকে চাপ অনুভূত হচ্ছে তার। এক হাত চেপে ধরল বুকের ধুকপুকনিতে থাকা আরেক পাশে। চিনচিন বুক ব্যথা করছে তার, পুরো পিঠ পর্যন্ত ছেয়ে গেছে তা। চোখ বন্ধ করার আগে চোখের সামনে ভাসলো বৃষ্টি ফোঁটা নামে আকাশ থেকে জমিনে, গর্জন করে কাঁপিয়ে। বিদ্যুৎ চমকে আর আগাম বার্তা ছাড়াই আহাজারি বর্ষণে শুরু হলো। বাতাসের তীব্রতা, বর্ষণের ঝংকারে ধাউ ধাউ করে জ্বলতে থাকা গাড়িনের লেহিয়ান শিখা। নিভে নিভে আগুন কমে যাচ্ছে। চারপাশ থেকে ভেসে আসলো ফজরের আজানের ধ্বনি। মিষ্টি সুরে মুয়াজ্জিম মাইকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আল্লা মুহাম্মাদান রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কথাগুলো ভেসে আসছিল দূরে মসজিদ থেকে। আজানের ধ্বনি শেষ হওয়ার সাথে সাথে আগুনও নিভে গেল বৃষ্টির পানিতে। ইসরাতের আর্তনাদে আজানের জন্য যেন থেমে গেল তা। আবারও তা বাড়ল সময়ের সাথে। ঝোম বৃষ্টির বর্ষণের সুরের সাথে মিলিয়ে কাঁদল সে। ভোরে টিমটিম আলো ফুটে উঠল। তবু ইসরাত, মোমো, সৌরভী এক ঝড়ো হাওয়া আর বর্ষণের মাঝে রাস্তায় পড়ে রইল নিস্তেজ দেহ নিয়ে। সৌরভী বাড়ির উচ্ছ্বাস, সবকিছু লাফালাফি করা, মাতিয়ে রাখা মানুষগুলোকে হারিয়ে ফেলে। ইসরাতের সাথে হয়তো প্রকৃতিও কষ্টে নেমেছে। একদিকে প্রকৃতি নিজের মনোরমতা ভেজাল পৃথিবীর, অন্যদিকে তিন রমণীর ঘুমোটে কান্না ভেজল পিচ ঢালা রাস্তা, পিচের তৈরি কালো ইটের পথর ও রাস্তা।